পাঁচু মামার প্যাঁকাটির মতন হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম। শূন্যে খানিক হাত পা ছুঁড়ে ও বাবা গো মা গো বলে চেঁচিয়ে চেঁচিয়ে শেষে পাঁচু মামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসল। তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলে খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখল কোথাও ছড়ে গেছে কিনা ও আয়োডিন দেওয়া দরকার কিনা। তারপর কিছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুড়ে খুদে খুদে পা দুটো সামনের বেঞ্চিতে তুলে দিয়ে আমার দিকে চেয়ে চিঁচি করে বলল, ছোটবেলায় একবার ভুলে বাদশাহী জোলাপ খেয়ে অবধি শরীরটা আমার একদম গেছে, কিন্তু বুকে আমার সিংহের মতো সাহস। তা নইলে প্রদীপিসের বর্মি বাক্স খোঁজার ব্যাপারে হাত দেব কেন? বলে ভুরু দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসার চিহ্ন বানিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি তো অবাক। কোনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলে পুলে বাক্স প্যাঁটরা ও মোটা গিন্নি নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন, তিনিও অবাক। পাঁচু মামা বলল, 100 বছর পরে প্রদীপিসের বর্মি বাক্স আমি আবিষ্কার করব। জানিস, তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতন, চুনি আছে এক একটা পায়রার ডিমের মতন, মুক্তো আছে হাঁসের ডিমের মতন, মুঠো মুঠো হিরে আছে, গোছা গোছা মোহর আছে, তার জন্য শত শত লোক মারা গেছে, রক্তের সালওয়েন নদী বয়ে গেছে, পাপের উপর পাপ চেপে পর্বত তৈরি হয়েছে, সব আমি একা উদ্ধার করব। তখন আমার ভারী রাগ হলো। বললাম, তুমি ইঁদুর ভয় পাও, গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায়, তুমি কি করে উদ্ধার করবে? পাঁচু মামা বলল, আমার মনের ভিতর যে সিংহ গর্জন করছে, বলে একদম চুপ মেরে গেল। আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম, 1 বোতল লেমনেড খাওয়ালাম। খাবারওয়ালাকে ডেকে মস্ত শালপাতার ঠোঙা করে লুচি, আলুর দম, কপির সিঙাড়া, খাজা আর রসগোল্লা কিনে ওর হাতে গুঁজে দিলাম। বললাম, ও পাঁচু মামা, প্রদীপিসের বর্মি বাক্সটা কোথায় আছে? পাঁচু মামা আমার এত কাজ ঘেঁষে এলো যে তার কনুইটা আমার কোঁকে ফুটতে লাগলো। সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে দুটো শুঁয়ো পোকার মতো দেখাতে লাগলো। ওর মাথাটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে ওই শুঁয়ো পোকার সুড়সুড়ি আমার কপালে লাগলো। পাঁচু মামা নিচু গলায় কথা বলতে লাগলো, আর আমি তাই শুনতে শুনতে টের পেলাম চিমড়ে ভদ্রলোক কখন জানি ওর নিজের বেঞ্চি ছেড়ে পাঁচু মামার ওপাশে ঘেঁষে হাঁ করে কথা শুনছেন। তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে আর গলার মধ্যিখানে একটা গুটুলি মতন ওঠানামা করছে। তাই দেখে আর পাঁচু মামার কথা শুনে আমার সারা গা শিরশির করতে লাগলো। পাঁচু মামা বলতে লাগলো, দেখ, মামা বাড়ি তো যাচ্ছিস, সেখানকার গোপন সব লোমহর্ষক কাহিনীগুলো তোর জানা দরকার, এ কথা কখনো ভেবে দেখেছিস? প্রদীপিসের নাম ইতিহাসে রক্তের অক্ষরে লেখা থাকতে পারত, তা জানিস? ঠাকুরদার প্রদীপিসি অদ্ভুত রাঁধতে পারতেন। একবার ঘাস দিয়ে ऐसा চচ্চড়ি বানিয়েছিলেন যে বড়লাট সাহেব একেবারে বলেছিলেন, এই খেয়েই তোমলোক দেশ কা ऐसा দশা। থাকবে সে কথা। অদ্ভুত রাঁধুনি ছিলেন প্রদীপিসি। বেঁটে খাটো বিধবা মানুষ, গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির প্যাঁচ। সিংহের মতন তেজও ছিল তার। হাজার হোক, একদিক দিয়ে দেখতে গেলে আমি তো তারই বংশধর। বুঝলি, ওই প্রদীপিসি গরুর গাড়ি চড়ে মাঘী পূর্ণিমার রাতে বালাপোষ গায়ে নিমাই খুড়োর বাড়ি চলেছেন। 32 বিঘার ঘন শালবনের মধ্যে দিয়ে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন, নিমাই খুড়োর ব্যাপারটা বেশ অদ্ভুত। জঙ্গলে একা থাকেন মেলা সাঙ্গপাঙ্গ চেলা নিয়ে, কপালে চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা, কথায় কথায় ভগবানের নাম, অথচ এদিকে মনে হয় দেদার টাকা দান টানও করেন। জিজ্ঞেস করলে বলেন,
সবই ভগবানের দয়া। এত লোক থাকতে ভগবান যে কেন ওকেই দয়া করতে যাবেন সেও একটা কথা। এই সব ভাবছেন, হঠাৎ হই হই রই রই করে একদল লাল লুঙ্গি পরা, লাল পাগড়ি বাঁধা, লাল চোখওয়ালা ডাকাতমানা লোক একেবারে গরুর গাড়ি ঘেরাও করে ফেললে। নিমেষের মধ্যে গরু দুটো গাড়ি থেকে খুলে নিলে, আর প্রদীপিসির সঙ্গে রমাকান্ত ছিল, তাকে তো টেনে হিঁচড়ে গরুর গাড়ি থেকে বার করে তার ট্যাঙ্ক থেকে 7.5 আনা পয়সা আর নস্যির কৌটো কেড়ে নিলে। প্রদীপিসি থান পড়া, রুদ্রাক্ষের মালা গলায়, কোমরে কাপড় জড়িয়ে, আর তার উপর 2 হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালেন যে ভয়ে কেউ তার কাছে এগুলো না। শেষটা তিনি হাঁক দিয়ে বললেন, ওরে বাটপাড়েরা, গাড়োয়ান, রমাকান্ত, সবাইকে তো আধমরা করে ফেললি। গরুগুলোরও কিছু বাকি রেখেছিস কিনা জানি না। এবার তোরাই আমাকে নিমাই খুড়োর বাড়ি কাঁধে করে পৌঁছে দে। তাই না শুনে ডাকাতরা জিভ টিপ কেটে প্রদীপিসির পায়ে একেবারে কেঁদে পড়ে বলল, নিমাই সর্দার যদি জানতে পারে তার কুটুমকে এরা ধরেছিল, নিমাই সর্দার এদের প্রত্যেকের ছাল ছাড়িয়ে নেবে। হাউ মাউ করে কেঁদে তখন তারা ফের গরু জুতে পয়সা ফিরিয়ে রমাকান্তর গায়ে হাত বুলিয়ে গাড়োয়ানকে নগদ 4টে পয়সা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই খুড়োর বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল। প্রদীপিসিও নিমাই খুড়োর কথা জানতে পেরে মহা খুশি। পাঁচু মামা ঢোক গিলে চোখ গোল করে আরো কত কি বলল। প্রদীপিসির ভীষণ বুদ্ধি, ধাঁ করে টের পেয়ে গেলেন খুড়োই ডাকাত দলের সর্দার। প্রদীপিসি খুড়োর বাড়ি দুপুর রাতে পৌঁছেই খুড়োর চোখের ওপর চোখ রেখে দাঁতে দাঁত ঘষে বললেন, শালবনে আমাকে ডাকাতে ধরেছিল। তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার তসরের চাদর খানিকটা ছিঁড়ে গেছে, পায়ের বুড়ো আঙুলে হোঁচট লেগেছে, আর তাছাড়া মনেও খুব একটা ধাক্কা লেগেছে। এর কি প্রতিশোধ নেব এখনো ঠিক করিনি। এখন রান্না করব, খাবো, তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব। খুড়োর মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত থেকে রূপো বাঁধানো গড়গড়ার নলটা মাটিতে পড়ে গেল। খুড়োমশাই বিদ্যাসাগরী চটি পায়ে তারই উপর একটু কাত হয়ে দাঁড়িয়ে গোঁফ নাড়তে লাগলেন। মুখ দিয়ে কথা বেরোলো না। প্রদীপিসি তাই দেখে প্রসন্ন হয়ে বললেন, আমার মধ্যে যেসব সন্দেহরা ঝাঁক বেঁধে অন্ধকার বানিয়ে রেখেছে, তারা যাতে মনের মধ্যেই থেকে যায়, বাইরে প্রকাশ পেয়ে তোমার অনিষ্ট না ঘটায়, তার ব্যবস্থা অবশ্যই তোমার হাতে। বলে চাদরটা চৌকির ওপর রেখে কুঁজো থেকে খাবার জল নিয়ে পা ধুলেন। তারপর রান্নাঘরে গিয়ে খুড়িকে ঠেলে বের করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি দিয়ে নিজের মতন 4টি ঘি ভাত রাঁধতে বসে গেলেন। খুড়োও আস্তে আস্তে সেইখানে উপস্থিত হয়ে বললেন, তোমায় 50 টাকা দেব যদি ডাকাতের কথা কাউকে না বলো। প্রদীপিসি এক মনে রাঁধতে লাগলেন। খুড়ো বললেন, 100 টাকা দেব। প্রদীপিসি একটু হাসলেন। খুড়ো বললেন, 500 টাকা দেব। প্রদীপিসি একটু কাশলেন। খুড়ো মরিয়া হয়ে বললেন, 1000 টাকা দেব, 5000 টাকা দেব, আমার লোহার সিন্ধুক খুলে দেব, যা খুশি নিও। প্রদীপিসি খুন্তি কড়া নামিয়ে রেখে সোজা সিন্ধুকের সামনে উপস্থিত হলেন। খুড়ো সিন্ধুক খুলতেই হিরে জহরতের আলোয় প্রদীপিসির চোখ ঝলসে গেল। খুড়ো ভেবেছিলেন সেই সঙ্গে প্রদীপিসির মাথাও ঘুরে যাবে, কি নেবে না নেবে কিছু ঠাহর করতে পারবে না। কিন্তু প্রদীপিসি সে মেয়েই নয়। তিনি অবাক হয়ে গালে আঙুল দিয়ে ঝুঁকে পড়ে বললেন, ও মা, এ যে আলাদিনের ভাঁড়ার ঘর। বেটা ঠ্যাঙাড়ে বাটপাড়, কি দাওটাই মেরেছিস। বলে 2 হাতে জড়ো করে এক ঢিপি ধনরত্ন মাটিতে নামালেন, আর একটা হাঙরের নকশা আঁকা লাল বর্মি বাক্সও টেনে নামালেন। খুড়ো হা হা করে ছুটে
এসে বললেন, আহা, ওটা থাক, ওটাতে আমার সব প্রাইভেট পেপার আছে। প্রদীপিসি থপ করে মাটিতে থেবড়ে বসে বললেন, চপড়াও, নয়তো সব প্রাইভেট ব্যাপার খবরের কাগজে ছেপে দেব। বলে কাগজপত্র বের করে ফেলে দিয়ে ওই সব ধনরত্ন বর্মি বাক্সে ভরে নিয়ে আবার রান্নাঘরে গিয়ে জল চৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন। সারা রাত ঘুমোলেন না, বাক্স আগলে জেগে বসে রইলেন। ভোর না হতেই আবার গরুর গাড়ি চেপে শালবনের মধ্যে দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়ি ফিরে এলেন। পাঁচু মামা এবার থামল, আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞেস করলাম, তারপর? এবং সে চিমড়ে ভদ্রলোক ওর নিঃশ্বাস বন্ধ করে বললেন, তারপর তারপর? পাঁচু মামা বিরক্ত হয়ে বলল, আপনার কি মশাই? ভদ্রলোক অপ্রস্তুতপানা মুখ করে বললেন, না না, গল্পটা বড় লোমহর্ষক ছিল কি না। পাঁচু মামা আরও কি বলতে যাচ্ছিল। আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম, চুপ, চোখ ইজ জলজলিং। পাঁচু মামা তাঁকে কিছু না বলে আবার বলতে লাগলো, এত কষ্ট করে পাওয়া বর্মি বাক্স নিয়ে প্রদীপিসি সারা দিন গরুর গাড়ি চেপে বাড়ি মুখো চলতে লাগলেন। দুপুরে সজনে গাছতলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো, তারপর আবার গাড়ি চলল। এমনি করে রাত 10টা নাগাদ প্রদীপিসি বাড়ি পৌঁছলেন। কেউ মনেই করেনি পিসি এত শিগগির ফিরবেন। সবাই অবাক। সবাই বেরিয়ে এসে প্রদীপিসিকে আর জিনিসপত্র পোটলা পুঁটলি টেনে নামালো। তারপর গোলমাল, চেঁচামেচি, ডাকাতের গল্প। অবশ্যই ডাকাতের সঙ্গে খুড়ো যোগের কথা প্রদীপিসি ছাড়া কেউ সন্দেহও করেনি। প্রদীপিসিও চেপে গেলেন। হঠাৎ বাক্সটার কথা মনে পড়তে বগল থেকে সেটাকে টেনে বের করে দেখেন, যেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়েছিলেন, সেটা আসলে পানের ডিবে। বর্মি বাক্স পাওয়া যাচ্ছে না। পাঁচু মামা চোখ গোল করে চুল খাড়া করে চিঁচি করে বলতে লাগলো, আর আমি আর সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। সে বাক্স একেবারে হাওয়া হয়ে গেল। সেই রাত দুপুরে প্রদীপিসি এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখানে পারে মশাল, মোমবাতি, লণ্ঠন, তেলের পিদিম জেলে নিয়ে এসে ওর পা মারিয়ে দিয়ে মহা খোঁজাখুঁজি শুরু করে দিল। তার মাঝখানে দাঁড়িয়ে প্রদীপিসি নিজে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন। বললেন, নেই বললেই হলো, এই আমার বগল দাবা করা ছিল, আর এই তার হদিশ পাওয়া যাচ্ছে না। একটা আধ হাত লম্বা শক্ত কাঠের বাক্স একেবারে কর্পূরের মতন উড়ে গেল। এ কি মগের মুল্লুক? বলে গরু খুলিয়ে, গরুর গাড়ির ছাউনি তুলিয়ে, বাঁশের বাঁধন আলগা করিয়ে, গাড়োয়ানদের দুহাতি ধুতি ঝাড়িয়ে আর রমাকান্তকে দস্তুর মতো সার্চ করিয়ে এমন কাণ্ড বাঁধালেন যে তার আর বর্ণনা দেওয়া যায় না। শেষে যখন গরু দুটোর লেজের খাঁজে খুঁজতে গেছেন, তখন গরু দুটো ধৈর্য হারিয়ে প্রদীপিসির হাঁটুতে এসা গুঁতিয়ে দিল যে প্রদীপিসি তক্ষুনি বাবা গো মা গো বলে বসে পড়লেন। কিন্তু বসে পড়লে কি হবে? বলেইছি তো, সিংহের মতন তেজ ছিল তার। বসে বসেই সারা রাত বাড়ি শুদ্ধ সবাইকে জাগিয়ে রাখলেন। কিন্তু সে বাক্স আর পাওয়াই গেল না। এতক্ষণ যারা খুঁজছিল তারা কেউ বাক্সে কি আছে না জেনেই খুঁজছিল। এবার প্রদীপিসি কেঁদে ফেলে সব ফাঁস করে দিলেন। বললেন, নিমাই খুঁড়ো আমাকে দেখে খুশি হয়ে ওই বাক্স ভরে কত হিরে মতি দিয়েছিল, আর সে তোরা কোথায় হারিয়ে ফেললি? তাই না শুনে যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসেছিল তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল। শুনেছি 3 দিন 3 রাত ধরে মামাবাড়ি শুদ্ধ কেউ খায়ওনি, ঘুমোয়নি, বাগান পর্যন্ত খুঁড়ে ফেলেছিল। যাদের মধ্যে বিষম ভালোবাসা ছিল
তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল। আমি আর সেই চিমড়ে ভদ্রলোক বললাম, তারপর তারপর? পাঁচু মামা বলল, তারপর আর কি হবে, 1 সপ্তাহ সব ওলটপালট হয়ে রইল। খাওয়া নেই, শোয়া নেই, কারু মুখে কথাটি নেই। সারা বাড়ি সবাই মিলে তোলপাড় করে ফেলল। কত যে রাশি রাশি ধুলো, মাকড়সার জাল, ভাঙা শিশি, বোতল, তামাকের কৌটো বেরোলো তার ঠিক নেই। কত পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বেরোলো, কত গোপন কথা জানাজানি হয়ে গেল, কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেল। কিন্তু পদি পিসির বর্মি বাক্স হাওয়ায় উড়ে গেল। এমনভাবে হাওয়া হয়ে গেল যে শেষ অবধি অনেকে এ কথা বলতেও ছাড়ল না যে বাক্স টাক্স সব পদি পিসির কল্পনাতে ছাড়া আর কোথাও ছিল না। কেবলমাত্র রমাকান্ত বারবার বলতে লাগলো, নিমাই খুড়োর বাড়ি থেকে পদি পিসি যে খালি হাতে ফেরেননি এ কথা ঠিক। গরুর গাড়িতে আসবার সময় বাক্সটা চোখে না দেখলেও পদি পিসির আঁচল চাপা শক্ত চৌকো জিনিসের খোঁচা তার পেটে লেগেছিল, এবং সেটা পানের বাটা নয় এও নিশ্চিত, কারণ পানের বাটার খোঁচা তার পিঠে লাগছিল। বাক্সের শোকে পদি পিসি আধখানা হয়ে গেলেন। অত হিরে মতি লোকে সারা জীবনে কল্পনার চোখেও দেখে না, আর সে কিনা অমন করে কোল ছাড়া হয়ে গেল। শোকটা একটু সামলে নিয়ে পদি পিসি আবার রমাকান্তকে নিয়ে নিমাই খুঁড়োর খোঁজে গেছিলেন, যদি কিছু পাওয়া যায়। গিয়ে দেখেন 32 বিঘার শালবনের মাঝখানে নিমাই খুঁড়োর আড্ডা ভেঙে গেছে। জনমানুষের সাড়া নেই, বুনো বেড়াল আর হুতুম পেঁচার আস্তানা। তারপর কত বছর কেটে গেল। বাক্সের কথা কেউ ভুলে গেল, কেউ আবছা মনে রাখল। একমাত্র পদি পিসি মাঝে মাঝে বাক্সের কথা তুলতেন। আরও বহু বছর বাদে পদি পিসি স্বর্গে গেলেন। যাবার আগে হঠাৎ ফিক করে হেসে বললেন, এই রে, বাক্সটা কি করেছিলাম একদিন পরে মনে পড়েছে, বলেই চোখ মুছলেন। তাই শুনে পদি পিসির শ্রাদ্ধের পর আরও একচোট খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। চিমড়ে ভদ্রলোক বললেন, তারপর? পাঁচু মামা বলল, সেই বাক্স আমি বের করব, কিন্তু আপনার তাতে কি মশাই? পাঁচু মামা এইখানে চিমড়ে ভদ্রলোকের দিকে এক দৃষ্টে কটমট করে চেয়ে থাকার ফলে চিমড়ে ভদ্রলোক উঠে গিয়ে সুরসুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁটতে লাগলেন। ইতিমধ্যে বেশ রাত হয়ে যাওয়াতে তার স্ত্রী, পুত্র, পরিবার সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়ে একেবারে স্তূপাকার হয়ে রয়েছে দেখা গেল। আমি আশা করে বসেই আছি পাঁচু মামা লোমহর্ষক আরও কিছু বলবে, কিন্তু পাঁচু মামা দেখলাম চটিটি খুলে ঘুমোবার জোগাড় করছে। তাই দেখে আমার কেমন অস্বস্তি বোধ হতে লাগলো, আর চিমড়ে ভদ্রলোক থাকতে না পেরে দাঁত খোঁটা বন্ধ করে জিজ্ঞেস করলেন, 100 বছর ধরে যা এত খোঁজা সত্ত্বেও পাওয়া যায়নি, তাকে যে আবিষ্কার করবেন, কোনো পায়ের ছাপ বা আঙুলের ছাপ জাতীয় চিহ্ন টিহ্ন কিছু পেয়েছেন? পাঁচু মামা বলল, ঠিক পাইনি, তবে পেতে কতক্ষণ? পদি পিসির শেষ কথায় তো মনে হয় যে চোখের সামনেই কোথাও আছে, চোখ ব্যবহার করলেই পাওয়া যাবে। লুকিয়ে রাখবার তো সময়ই পাননি, আর মনে পড়ে যখন হাসি পেয়েছিল তখন নিশ্চয়ই চোরেও নেয়নি। কিন্তু 500 বার বলছি মশাই, আপনার তাতে কি? চিমড়ে ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সবাই শুয়ে পড়ল, আর আমি একা জেগে অন্ধকার রাত্রের মধ্যে ঝোপে ঝাড়ে হাজার হাজার জোনাকি পোকার ঝিকিমিকি আর থেকে থেকে ইঞ্জিনের ধোঁয়ার মধ্যে ছোট ছোট আগুনের কুচি দেখতে লাগলাম। ক্রমে সেসব আবছা হয়ে এলো। আমার চোখের সামনে খালি দেখতে লাগলাম বড় সাইজের একটা বর্মি বাক্স, লালচে রঙের উপর কালো দিয়ে আঁকা বিকট হিংস্র এক মাছ প্যাটার্নের ড্রাগন, আর তার চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে, নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, জিভ লক লক করছে।
আরও দেখতে পেলাম যেন বাক্সের ঢাকনিটা খোলা রয়েছে, আর তার ভিতর পায়রার ডিমের মতন, মোরগের ডিমের মতন, হাঁসের ডিমের মতন, উট পাখির ডিমের মতন সব হিরে মণি আমার চোখ ঝলসে দিচ্ছে। হঠাৎ ঘচ করে ট্রেন থেমে গেল। মামাবাড়ির স্টেশনে পৌঁছলাম। গভীর রাতে স্টেশনের বেড়ার পেছনে কতগুলো লম্বা লম্বা শিশু গাছের পাতার মধ্যে একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া শিরশির করে বয়ে যাচ্ছে। প্ল্যাটফর্মে জনমানুষ নেই। ছোট্ট স্টেশন বাড়ির কাঠের দরজার কাছে স্টেশন মাস্টার একটা কালো শেড লাগানো লণ্ঠন নিয়ে হাই তুলছেন। পান খেয়েছেন অজস্র, আর বহুদিন দাড়ি কামাননি। একটা গাড়ি নেই, ঘোড়া নেই, গরুর গাড়ি দূরে থাকুক, একটা বেড়াল পর্যন্ত কোথাও নেই। আমি পাঁচু মামার দিকে তাকালাম। পাঁচু মামাও ফ্যাকাশে মুখ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম, তুমি যে প্রায়ই বলো আমরা এখানকার জমিদার, এরা তোমাদের প্রভুভক্ত প্রজা, এই কি তার নমুনা? আমি তো ভেবেছিলাম আলো জ্বলবে, বাদ্যি বাজবে, মালা চন্দন নিয়ে সব সারে সারে দাঁড়িয়ে থাকবে, তারপর আমরা চতুর্দোলায় চেপে মামা বাড়ি যাব, গিয়ে গরম গরম। পাঁচু মামা এইখানে আমার খুব কাছে ঘেঁষে এসে কানে কানে বলল, চুপ ইডিয়েট, দেখছিস না চারদিক থেকে অন্ধকারের মতন বিপদ ঘনিয়ে আসছে? রক্তলোলুপ নিশাচররা যাদের পিছু নিয়েছে তাদের কি নিজেদের মধ্যে ঝগড়া করা শোভা পায়? চমকে উঠে বক্তৃতা থামিয়ে অন্ধকারের মধ্যে দেখতে পেলাম একটা নিবু নিবু 2 সেলওয়ালা টর্চ জেলে চিমড়ে ভদ্রলোক গাড়ি থেকে রাশি রাশি পুঁটলা পুঁটলি ছেলে পুলে ও মোটা গিন্নিকে নামাচ্ছেন। তারা নামতে না নামতেই গাড়িটাও ঘড়ঘড় করে চলে গেল, আর অন্ধকার লম্বা প্ল্যাটফর্ম জুড়ে কেমন একটা থমথমে ভাব বিরাজ করতে লাগলো। তার মধ্যে শুনতে পেলাম পাঁচু মামা আমার ঘাড়ের কাছে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। এমন সময় অন্ধকার ভেদ করে কে চেঁচাতে লাগলো, অ পাঁচু দাদা, অ মেজদিমণির খোকা, বলি এচো না আসনি। পাঁচু মামার যেন ধরে প্রাণ এলো। খচমচ করে ছুটে গিয়ে বলল, ঘনশ্যামেলি, আহ বাঁচালি। আজ এই পর্যন্তই। গল্পের পরবর্তী কিছু অংশ এর পরের বার।